কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে শেষ সময়ের প্রস্তুতি। কেনাবেচা নির্বিঘ্ন করতে বাড়তি ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরিঘাটের বেহাল দশায় ঈদ যাত্রা নিয়ে শঙ্কা। নদীর পানি না বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলছে বিআইডব্লিউটিএ। ১.৫ বছরেও ফেনীর ফতেহপুর রেল ক্রসিং এর ওভারপাসের নির্মাণ কাজের অর্ধেকও শেষ হয়নি। যানজটে ভোগান্তি, কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী। এবং চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণে $200 কোটি বিনিয়োগ করতে যাচ্ছে এডিবি। খরচ দিতে আগ্রহী কর্ণফুলী টার্মিনাল নির্মাণেও শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2010, 2011 ও 2012 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন সকল শহীদদের প্রতি, আমার নির্যাতিত মা বোনদের প্রতি, এবং 75 15ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। একটি স্বাধীন দেশের সার্বিক অবকাঠামো গড়ে তোলা, একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনার সমস্ত কার্যক্রমগুলি বাস্তবায়ন করার সাথে সাথে প্রতিটি ক্ষেত্রে জাতির পিতা অবদান রেখে গেছেন এবং সেখানে ক্রীড়া বাদ যায়নি। তিনি প্রতিটি ব্যাপারে এত সচেতন ছিলেন, মাত্র 3.5 বছর হাতে সময় পেয়েছিলেন। এই 3.5 বছরের মধ্যেই তিনি এদেশে একদিকে যেমন আর্থসামাজিক উন্নয়নের কাজ করেছেন, অপরদিকে আমাদের সংস্কৃতি ক্রীড়ার প্রতিটি ক্ষেত্র বিকাশের সুযোগ করে দিয়ে গেছেন। 72 সালে তিনি জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা গঠন করেন। ঠিক স্বাধীনতার পরপরই, ওই যখন 72 সালের 10 জানুয়ারি তিনি ফিরে আসেন, এরপরেই তিনি জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা গঠন করেন। ওই বছরই 16টি জাতীয় ক্রীড়া ফেডারেশন গঠন করা হয় এবং 74 সালে আরও 18টা জাতীয় ক্রীড়া ফেডারেশন এবং বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থাকে অনুমোদন দেওয়া হয়। এবং 1974 সালে জাতীয় সংসদে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট পাশ করে দেন। সেই অনুসারে গঠিত হয় বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা তথা আজকের জাতীয় ক্রীড়া পরিষদ। 1975 সালে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ও সংস্কৃতিসেবী কল্যাণ ফাউন্ডেশন তিনি গঠন করেন এবং বিভিন্ন দেশের স্বীকৃতি আদায় করেন এবং বিভিন্ন দেশের সাথে সাংস্কৃতিক চুক্তি বিনিময় করেন। এই সাংস্কৃতিক চুক্তির আওতার মধ্যেই ক্রীড়াও সম্পৃক্ত ছিল এবং সেই চুক্তির অধীনে আপনারা জানেন ক্রীড়াবিদদের তৎকালীন সোভিয়েত রাশিয়া, পূর্ব জার্মানি এবং ভারতে উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি পাঠান। আমাদের দুর্ভাগ্য যে এই ক্ষেত্রে সার্বিক উন্নয়নের যে পদক্ষেপ তিনি নিয়েছিলেন সেগুলি বলতে গেলে অনেকটা থেমেই যায়, কারণ 75 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন আমি হারিয়েছিলাম আমার মা, আমার ছোট 3 ভাই, ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, এমনকি আমার 10 বছরের ছোট্ট শিশু ভাই শেখ রাসেলকে। কামাল জামালের নবপরিণীতা বধূ সুলতানা ও রোজি, সেই সাথে আমার চাচা, আমার ফুপা এবং যুবনেতা শেখ ফজলুল হক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং আমার ফুফাতো বোন বেবি সনিয়াবাদ, আমার ভাই, ফুফাতো ভাই আরিফ, 4 বছরের শিশু
ভ্রাতুষ্পুত্র আবুল হাসান আবদুল্লাহর ছেলে সুকান্ত সহ 18 জন সদস্য সেই সময় জীবন দেয় এবং বঙ্গবন্ধুর যিনি মিলিটারি সেক্রেটারি ছিলেন কর্নেল জামিল, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমি আর আমার ছোট বোন দেশের বাইরে ছিলাম, জার্মানিতে ছিলাম, সেজন্যই আমরা বেঁচে গিয়েছিলাম। এই হত্যাকাণ্ডের পর আমরা যেটা লক্ষ্য করি, স্বাধীনতার যে চেতনা নিয়ে, আদর্শ নিয়ে, যে নীতি নিয়ে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং আমরা বিজয় অর্জন করেছিলাম, এবং যে নীতিমালা নিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার পরপর একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলেন এবং তা বাস্তবায়ন করে যাচ্ছিলেন, সম্পূর্ণভাবে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে দেওয়া হয়, ধূলিসাৎ করে দেওয়া হয়। আমরা যে মহান মুক্তিযুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছিলাম এবং যারা সে সময় হানাদার বাহিনীর দোসর ছিল, আলবদর রাজাকার সহ, যারা তাদেরকে গণহত্যা চালাতে, মেয়েদেরকে ধরে ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যারা তুলে দিত, যারা এদেশে অগ্নিসংযোগ করেছে, মানুষ হত্যা করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, যারা এদেশের স্বাধীনতা চায়নি বা পাকিস্তানির হয়ে সেই জাতিসংঘে যেও আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং যুদ্ধ অপরাধী হিসেবে যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, 11,000 যুদ্ধ অপরাধী সাজাপ্রাপ্ত ছিল, 22,000 মামলা হয়েছিল, আসামি ছিল 22,000, অনেকে দেশ ছেড়ে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয়, 15ই আগস্টের পর এদেরকেই আবার ফিরিয়ে আনা হয় দেশে এবং মার্শাল অর্ডিন্যান্স দিয়ে জেনারেল জিয়াউর রহমান এই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দেয় এবং তাদেরকে ক্ষমতায় বসায় প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা এবং আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তুলে দেয় ওই যুদ্ধাপরাধীদের হাতে। 75-এর পর শুধু এই পরিবর্তনই না, বলতে গেলে আমাদের সমস্ত নীতি, আদর্শ এবং আমাদের চলমান আর্থসামাজিক উন্নয়নের পথটাও থেমে যায়। ক্রীড়া ক্ষেত্রটাও তার থেকে ব্যতিক্রম ছিল না, এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। যাক, 21 বছর পর আমরা সরকার গঠন করি। আওয়ামী লীগ 21 বছর পর আবার যখন ক্ষমতায় আসে, তখন এসেই আমরা আমাদের ক্রীড়াঙ্গনগুলিকে আবার আরও সজীব করার পদক্ষেপ নেই এবং আমরা 10টি ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনও শত ধারায় বিকশিত হতে থাকে। আমরা সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের বীজ বপন করি। 97 সালে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের ক্রিকেট টিম এবং 98 সালে মিনি বিশ্বকাপের সফল আয়োজন করে এই ক্রীড়া ক্ষেত্রটাকে আরও উজ্জীবিত করার পদক্ষেপ আমরা নিই এবং 99-তে বিশ্বকাপে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকে অবাক করে দেয়। আমরা অত্যন্ত সফলতার সাথে 2011 সালেও আমরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করি। আর সেই সাথে আরেকটি কাজ আমরা করেছিলাম যে আমরা বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন পাশ করে এই প্রতিষ্ঠানটিকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছি। এর মাধ্যমে, এই কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে যারা বিভিন্ন অবদান রেখেছেন, বিভিন্ন সময় তাদের বিভিন্ন রকম সহযোগিতার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আর খেলাধুলার ক্ষেত্রে যেমন আমরা 2009 সালে বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ 2009, 11তম সাউথ এশিয়ান গেমস 2010, আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট বাছাই পর্ব 2011, এশিয়া কাপ ক্রিকেট 2012, এশিয়া কাপ ক্রিকেট 2014, ওয়ার্ল্ড টি20 বাংলাদেশ 2014 সহ অসংখ্য আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের সফল আয়োজন এই বাংলাদেশেই আমরা অনুষ্ঠিত করি। আমাদের আমলেই, আওয়ামী লীগের আমলেই আইসিসি বাংলাদেশকে ওয়ানডের মর্যাদা দিয়েছিল এবং বিশ্বের 10ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছিলাম ক্রিকেটে। এটা যখন আমরা প্রথমবার ক্ষমতা, অর্থাৎ 1996 থেকে 2001 পর্যন্ত। এবং 8ম সাফ গেমসে বাংলাদেশ ফুটবল দল স্বর্ণপদকও লাভ করে।
তবে খেলাধুলার কয়েকটি বিষয়ের উপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি, যেমন দাবা, শুটিং, বাস্কেটবল, হ্যান্ডবল, জিমন্যাস্টিক, আর্চারি, সাঁতার সহ অলিম্পিকের বিভিন্ন ধরনের ক্রীড়ায় বাংলাদেশ এখন অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণ জয় করেছে বাংলাদেশের মেয়েরা। গলফ দুনিয়ায় বাংলাদেশকে পরিচিত করান আমাদের সিদ্দিকুর রহমান। AHF হকিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ। এশিয়ান গেমস হকির বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বে বাংলাদেশও চ্যাম্পিয়ন হয়। ক্রীড়াঙ্গনে যাতে আরও বেশি খেলাধুলা প্রসারিত হয় তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নেই। আমরা ক্রীড়া ফেডারেশন সমূহের নির্বাচনের ব্যবস্থা করি। দীর্ঘদিন এই নির্বাচন বন্ধ ছিল, 2001 থেকে 2008 পর্যন্ত এই ফেডারেশনের নির্বাচন হয়নি। আমরা 2009 অর্থাৎ দ্বিতীয় দফায় সরকার এসেই এই ফেডারেশনগুলির নির্বাচনের ব্যবস্থা করি। আর তাছাড়া খেলাধুলা প্রসারের জন্য আর্থিক সহায়তা অর্থাৎ অনুদানও আমরা বৃদ্ধি করি। ক্রীড়া প্রশিক্ষণের উপর আমরা জোর দেই। 96 সালে আপনারা জানেন যে আমরা বিকেএসপিকে আধুনিক ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি এবং সেখানে আরও বেশি যাতে ক্রীড়াক্ষেত্র প্রসারিত হয় সেই প্রশিক্ষণের উপর আমরা বেশি জোর দিই। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ সহ 5টি সংগঠনের ডাকে 3 পার্বত্য জেলায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। সকালে খাগড়াছড়ি শহরের জিয়া ভাস্কর্য এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হরতালে জেলার দোকানপাট সহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে হরতালে রাঙামাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যান চলাচল। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। হিলি সীমান্তে অভিযান চালিয়ে 500 কেজি সালফার জব্দ করেছে বিজিবি। সকালে হিলির চ্যাংগ্রাম এলাকা থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। বিজিবি 3 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, একদল চোরা কারবারি ভারত থেকে চোরাই পথে কিছু বিস্ফোরক দ্রব্য নিয়ে দেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক দ্রব্য ফেলে পালিয়ে যায় তারা। পরে সেখান থেকে 10টি বস্তা ভর্তি 500 কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে বিজিবি। দেখছেন সময় সংবাদ। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের হামলায় নিহত বাংলাদেশি নারী নাজমা বেগমের মরদেহ দেশে নিয়ে আসা হয়েছে। সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ দেশে আসে। বিমানবন্দর থেকে নাজমা বেগমের মরদেহ তার গ্রিন রোডের বাসায় নিয়ে যাওয়া হয়। আজই নাজমা বেগমের মরদেহ তার গ্রামের বাড়ি শরীয়তপুরে দাফন করার কথা রয়েছে। গত বুধবার বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জ্যামাইকা হিলস এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন নাজমা বেগম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রকাশক দীপন হত্যার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর গ্রেফতার। অভিজিৎ ও টুটুর হত্যার পরিকল্পনাকারীও সে, ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশ। ক্রিকেটে বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে প্রত্যাশা প্রধানমন্ত্রীর। বিশেষ অবদানের জন্য 32 জনকে ক্রীড়া পদক প্রদান। কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে শেষ সময়ের প্রস্তুতি। কেনাবেচা নির্বিঘ্ন করতে বাড়তি ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরিঘাটের বেহাল দশায় ঈদ যাত্রা নিয়ে শঙ্কা। নদীর পানি না বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলছে বিআইডব্লিউটিএ। এবং 1.5 বছরেও ফেনীর ফতেহপুর রেল ক্রসিংয়ে ওভারপাসের নির্মাণ কাজের অর্ধেকও শেষ হয়নি। যানজটে ভোগান্তি, কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।